কেন এটা এই নাউনে পড়ছে ওই নাউনে পড়ে নাই এটা বুঝতে হবে। প্রোনাউন এইটা না হয়ে এটা কেন হইলো, এই প্রোনাউনের এই নাম কি সেই নাম কি, কেন এরকম হইলো, এটা তোমাকে বুঝতে হবে। সো ধীরে 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 ইংলিশটা আমাদের ছেলে মেয়ের কাছে হয়ে যাচ্ছে একটা আতঙ্কের বিষয়। একটা ছেলে সে বাসায় নিজে নিজে যদি ইংলিশ প্র্যাকটিস করতে থাকে, বাইরে এসে যদি সে তার কোনো ফ্রেন্ডকে বলে, এই দোস্ত গুড আফটারনুন, কিরে তোর সমস্যা কি? ছোট ছোট 2 অক্ষর 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, যেন দৃষ্টিগোচর না হয় যে ও তুমি ইংলিশ বলতেছো আমার সাথে, এটা যেন মানুষ না বুঝে। মানুষটা না বুঝে আপনি শুরু করে দেন। সারা পৃথিবীতে স্পোকেন ইংলিশের যে মেথডটা, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সারা পৃথিবীতে শুধু স্পোকেন না, সারা পৃথিবীতে ইংলিশের যে মেথডটা এখন চলে, আমি সেই মেথডেই আমি পড়াই। আমি সবসময় আমার স্টুডেন্টদের ভিতরে আমি যেটা ক্রিয়েট করি সেটা হচ্ছে ফিয়ারলেস। তুমি ভুল বলো, যা মন চায় তুমি ভুল বলো, কারেক্ট আমি করে দিব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শিক্ষার ঘাটতি রয়েছে, বিশেষ করে স্পোকেন ইংলিশ। শিক্ষা ব্যবস্থা যেভাবে আমাদের প্রাইমারি থেকে উচ্চশিক্ষায় যেভাবে এগিয়ে আসছে, সেখানে স্পোকেন ইংলিশের বিশেষ কোনো গুরুত্ব নেই। প্রথাগতভাবে ইংরেজি শেখানো হয়, কিন্তু সেই ইংরেজি উচ্চশিক্ষা কিংবা গ্লোবাল কমিউনিকেশন কোথাও বিশেষ কোনো কাজে লাগে না। যে কারণে আমাদের শিক্ষার্থীরা বিশ্ববাজারে এই বর্তমান বিশ্ববাজারে ইংরেজি বলতে গিয়ে তাল মেলাতে পারে না। আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন স্পোকেন ইংলিশের শিক্ষক, যার কাছ থেকে আমরা শুনবো আমাদের এই শিক্ষা ব্যবস্থার গলদ কোথায় এবং স্পোকেন ইংলিশে কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে আরও দক্ষ করে গড়ে তোলা যায়। স্বাগত জানাচ্ছি রিমন খন্দকার। থ্যাংক ইউ। আপনাকে কাছে আমি শুরুতেই জানতে চাচ্ছি যে বাংলাদেশে স্পোকেন ইংলিশ শেখা কেন এত জরুরি বলে মনে করেন, এবং বিশেষ করে চাকরি, উচ্চশিক্ষা এবং গ্লোবাল কমিউনিকেশনের ক্ষেত্রে এটার গুরুত্ব কতটুকু? ধন্যবাদ। প্রথমত আপনাদেরকে আমি ঢাকা এক্সপ্রেসকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবার আপনার প্রশ্নে আমি আসি, সেটা হচ্ছে যে আসলে স্পোকেন ইংলিশ, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে স্পোকেন ইংলিশ শুড নট বি অ্যান স্কিল। যেটাকে আমরা স্কিল বলতেছি, এটা আসলে স্কিল না। যেমন আমি আপনি কথা বলতে পারি, তো কথা বলতে পারাটা তো স্কিল হইতে পারে না। সো মানে আমি এটা এসেন্সে আমি বলতেছি যে স্পোকেন ইংলিশ মানে ইংলিশে কথা বলাটা এতটাই নেসেসারি যে ইট শুড নট বি কনসিডার্ড অ্যাজ স্কিল, ইট শুড বি জাস্ট ন্যাচারাল। যে হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, ছোটবেলায় স্বরে আর পাশাপাশি তারা ABCD শিখতেছে, তারা কথা বলে ইংলিশে, তারা ইংলিশে কথা বলে। এটা ততটাই ন্যাচারাল হওয়ার কথা ছিল যতটা আমরা বাংলায় কথা বলতে পারি। ইয়েস, এক্স্যাক্টলি। সো আর গুরুত্বের দিক থেকে যদি আমি বলি, ইংলিশটা এখন একটা সময়ে এবং এখনও অনেকেই ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। এখানে আমার বিশাল একটা দ্বিমত আছে। সে ফর এক্সাম্পল বাংলাদেশও বাংলা ভাষাটাও কিন্তু একটা আন্তর্জাতিক ভাষার ভিতরে পড়ে। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আরও বেশ কয়েকটা দেশে বাংলার চর্চা আছে। আমরা জানি আমাদের এপার ওপার বাংলায় আমরা বাংলা কথা বলি। সো এখানেই আপনার 2টা দেশ আছে, কঙ্গোতে বাংলা স্কুল আছে, সিয়েরা লিওনে বাংলা স্কুল একাডেমি তৈরি করা হয়েছে। সো 40 কোটি মানুষ বাংলায় কথা বলে। সো দ্যাটস এ বিগ নাম্বার। সো বাংলা ভাষাটাকে আমরা আন্তর্জাতিক ভাষা আমরা বলি, কিন্তু ইংলিশটাকে যখন আমরা আন্তর্জাতিক ভাষা বলি তখন ইংলিশটাকে ডিমোট করা হয়। এটাকে আর ইন্টারন্যাশনাল ভাষা বললে ভুল হবে। ইংলিশ হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আপনার বর্তমানে, বিশেষ করে বর্তমানে যে টেকনোলজির যে জামানাটা আসছে, এভরিথিং ইজ বেসড অন ইংলিশ। আপনি একটা কম্পিউটারে আপনার সফটওয়্যার তৈরি করতেছেন, আপনি একটা AI তৈরি করতেছেন, আপনি একটা রোবট তৈরি করতেছেন। আই ডোন্ট কেয়ার ইফ দ্যাট রোবট ইজ মেড ইন চায়না। আমরা যারা ইউজ করি, এমনকি আইফোন পর্যন্ত, দিজ আর মেড ইন চায়না। সো এভরিথিং ইজ অলমোস্ট মেড ইন চায়না অর দ্য US অর হোয়াটএভার। কিন্তু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টেকনোলজি ইজ ইংলিশ। সো এটা টোটাল গ্লোবাল সিস্টেমটা চলে ইংলিশে। সো ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সো আমরা যত এই গ্লোবাল ল্যাঙ্গুয়েজের সাথে আমরা তাল মিলাতে পারবো, তত আমরা গ্লোবাল অ্যাসপেক্টে আমরা তাল মিলাতে পারবো। তাল মিলাতে পারবো না, ছিটকে পড়ে যাব। কারণ পৃথিবী বাংলাদেশের জন্য থেমে থাকবে না, পৃথিবীর গতিতে চলবে। আমাদেরকে অ্যাজ এ নেশন সেই গতির সাথে গতি মিলাইতে হলে উই হ্যাভ টু স্পিড আপ।
সো এটা গুরুত্ব কতটা এটা বলে শেষ করা যাবে না আসলে। না, আমি তিনটা বিশেষ জায়গায়, বিশেষ করে চাকরি, আমরা যখন গ্লোবাল সেক্টরে জব সার্চ করি বা আমাদের স্টুডেন্টরা যখন জব খোঁজে, সেই জায়গাটাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং গ্লোবাল কমিউনিকেশনের ক্ষেত্রে বিশেষ করে তিনটা ক্ষেত্রে ইংরেজি ঠিক কতটা গুরুত্ব? ব্যাক টু মাই পয়েন্ট, সেটা হচ্ছে যে চাকরি একটা একটা করে বলি আপনাকে। সে চাকরি, গ্লোবাল চাকরি আপনি বাদ দেন, আপনার লোকাল চাকরিতে আসেন না, আপনার লোকালে আসেন না। এখন আমাদের দেশে সরকারি চাকরি বলেন, বিসিএস বলেন, আপনি যে কোনো একটা ভার্সিটিতে আপনি অ্যাজ অ্যান অ্যাডমিন অফিসার হিসাবে বলেন, আপনি কর্পোরেট জবসগুলো বলেন, আপনি এমনকি ছোট ছোট বিভিন্ন এন্টারপ্রেনিউরশিপ আর বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিগুলোয় বলেন, আপনার পরীক্ষা হচ্ছে ইংলিশে, ভাইভা হচ্ছে ইংলিশে। সো গ্লোবাল তো বাদ দিলাম, লোকালিও তো একটা ছেলে চাকরি পাচ্ছে না ইংলিশ ছাড়া। সো আর গ্লোবাল কমিউনিকেশনের কথা যখন প্রশ্নটা যখন আসে, দেখেন, ফার্স্ট অফ অল কমিউনিকেট করার ভাষাটা হচ্ছে ইংলিশ, আমরা কমিউনিকেট করতেছি ইংলিশে। সো এখন ধরেন আমরা যদি আমাদের সে ফর এক্সাম্পল ইউ আর সেন্ডিং আ রিপ্রেজেন্টেটিভ, আপনি আমাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছেন অন্য কোনো একটা দেশে, সেটা ট্রেনিং নিতে হোক, ডিপ্লোমেসি হোক, আপনার G2G একটা কন্ট্রাক্ট হোক, তো সেই ব্যক্তিটা যদি ওই গভর্নমেন্টের সাথে বা ওই দেশের সাথে বা ওই দেশের মাল্টিন্যাশনাল কোনো কোম্পানির সাথে, ফরচুন 500 কোনো কোম্পানির সাথে সে যদি চুক্তি করতে যায় এবং সেই ব্যক্তিটা যদি ইংলিশে কমিউনিকেট করতে না পারে, সো তাহলে মানে আমরা কমিউনিকেট ছাড়া আমরা কোথায় আগাবো? ঠিক আছে। সো এখন আসেন হচ্ছে পড়াশোনার ব্যাপারে। সো পড়াশোনাটাও সেম থিং, লাইক স্পোকেন ইংলিশ, ইট শুড নট বি লেফট আউট, ইট শুড বি দ্য প্রাইমারি। এটা হলো প্রাইমারি, আপনার বাকি সব সাবজেক্ট আপনার সেকেন্ডারি আমি বলবো। কেন? কারণ এটা পরীক্ষিত, গত 54 বছরে আমাদের দেশে যত মানুষ পাশ করেছে, সার্টিফিকেট নিয়েছে, বাট আপনি পাশ করেছেন, আপনার সার্টিফিকেটের বিশাল একটা স্তূপ জমে গেছে, বাট দোজ সার্টিফিকেটস আর ওয়ার্থ নাথিং আনলেস ইউ আর কমিউনিকেটিং ইন ইংলিশ। তাহলে আমাদের এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা আমি শুরুতেই বললাম, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি স্পোকেন ইংলিশটাকে কিন্তু খুব প্রচলিত শিক্ষা ব্যবস্থার কথা বলছি আমরা, প্রাইমারি স্কুল বা হাই স্কুল, তারপরে হায়ার এডুকেশন, যেখানেই হোক না কেন, স্পোকেন ইংলিশটাকে আমরা একাডেমিকলি কোথাও তেমন গুরুত্ব দিতে দেখি না। গ্রামার ভিত্তিক কিছু ইংরেজি শেখানো হয় এবং সেটাও মানে যে খুব ভালোভাবে শেখানো হয় তাও না। এটা আমার মানে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এই দুর্বলতা। আর এই ইংরেজি শেখার আর কি শিক্ষা ব্যবস্থায় আর কি দুর্বলতা আছে বলে আপনার কাছে মনে হয়? ওকে, ফার্স্ট অফ অল আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ শেখানোর যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা ব্রিটিশরা শুরু করেছে 1820 সনের দিক থেকে। তো তখন ব্রিটিশ এম্পায়ার সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দে নিডেড আ সিস্টেম যে তাদের যারা কলোনিবাসী যারা ছিল, সে কলোনিবাসীদের ইন্ডিজেনাস কালচার, হেরিটেজ, সিস্টেম বোঝাটা তাদের জন্য দরকার ছিল, তারা যেন শাসন করতে পারে। তো তখন তারা 1820 সনের দিকে এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা তারা ইমপ্লিমেন্ট করা শুরু করে। এই মেথডটা তারা পারফেক্ট করে 1870-এর দিকে। 50 বছর লাগছে তাদের একটা সিস্টেম তৈরি করতে। এটাকে হেলাফেলা করা যাবে না। একটা সিস্টেম, একটা এডুকেশন সিস্টেম তৈরি করতে 50 বছরের তাদের অভিজ্ঞতা, সারা পৃথিবীর অভিজ্ঞতাটা তারা কাজে লাগাইছে। 1870 সনে তারা অফিসিয়ালি আমাদের ভারতবর্ষে এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা তারা ইমপ্লিমেন্ট করা শুরু করে। সো এই পদ্ধতিটা যেটা করে আপনাকে, সেটা হচ্ছে আমরা ভারতবর্ষের মানুষ, তখন অবিভক্ত ভারত ছিল। সো ভারতবর্ষের মানুষরা তারা গ্রামার শিখবে, তারা গ্রামার শিখে তারা ট্রান্সলেট করবে, অ্যান্ড ইন রাইটিং ফর্ম, ইন রিটেন ফর্ম, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। আমাদের যারা শাসন করেছে, ব্রিটিশদের ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যা কিছু ছিল, প্রথম দিকে তো শুধু ব্রিটিশরাই ছিল, রাইট। হ্যাঁ, ধীরে 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 তারা আমাদের ভিতর থেকে কিছু যারা প্রচণ্ড রকমের ইংরেজপন্থী,
কিছু মানুষ, কিছু উচ্চ পদস্থ মানুষ, কিছু উচ্চাভিলাষী মানুষকে তারা নিয়ে লন্ডনে পাঠিয়ে উচ্চশিক্ষা দিয়ে তাদেরকে এনে তারা তখন ম্যাজিস্ট্রেট বানাইতো, ডিসি বানাইতো। এটা অনেক পরের কথা। অনেক পরের কথা। একটু যোগ করি আপনার সঙ্গে এখানে, এরপর থেকে শুনবো। সেটা হচ্ছে যে ওই সময়ে অফিসিয়াল কাজকর্ম করার জন্য ইন্ডিয়ানদেরকে তো ইনক্লুড করতে হবে, নইলে এত ম্যান পাওয়ার কোত্থেকে পাবে? প্রচুর অফিসের কাজ। তো অফিসিয়াল কাজ করার জন্য যেহেতু ইন্ডিয়ানদেরকে অংশগ্রহণ করাইতে হবে এবং তাদেরকে ইংরেজি শেখাইতে হবে, নইলে তারা অফিসিয়াল কাজ করতে পারবে না। যে কারণেই ইংরেজি শেখানোর প্রচলন শুরু হলো এভাবেই বোধ হয়। বাট যেটা তারা করলো, এমন একটা সিস্টেম তারা তৈরি করলো যে ইউ উইল লার্ন গ্রামার। সো আপনি যে লেখাটা আপনি আমাকে রিপোর্ট হিসাবে দিবেন, আমার যেন পড়তে সুবিধা হয়, আমি যেন বুঝতে পারি এবং আমি যেন আপনাকে শাসন করতে পারি। সো দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি গোল অফ দিস মেথড। এবং দুঃখজনকভাবে প্রায় 200 বছর ধরে, আর 150 বছর প্লাস, আমরা এই গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে আমরা একদম আইন, ল, আল কোরআন বানায় আমরা এটাকে ফলো করে যাচ্ছি যে দিস ইজ আনটাচেবল। আপনি খেয়াল করে দেখেন, আমি 90-এর দশকের স্কুল স্টুডেন্ট, ঠিক আছে? সো আমাদের সময়ে যে পাঠ্যপুস্তক ছিল, এখনকার পাঠ্যপুস্তক কি সেম আছে? বাট আমাদের সময়ে যে ইংলিশ গ্রামার ছিল, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এখনকার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অলমোস্ট আইডেন্টিক্যাল। হ্যাঁ, কনটেক্সচুয়াল কিছু চেঞ্জ এনেছে তারা। যেমন ধরেন যে হয়তো বা গত 12-14 বছরে বা গত 15 বছরে আপনার ইংলিশের যে সেকেন্ড পেপার, যে আপনার রচনা, প্যারাগ্রাফ, এগুলোর টপিকস চেঞ্জ হয়েছে, কিন্তু গ্রামার শেখানোর পদ্ধতি বা লেখার পদ্ধতি বা পরীক্ষার পদ্ধতি ইভেন ইজ অলমোস্ট আইডেন্টিক্যাল। সো নাথিং হ্যাজ চেঞ্জ। 200 বছর আগে আমরা বাঙালিরা যেভাবে লিখতাম, আমি বলার কথা বাদ দিলাম, 200 বছর আগে আমরা বাঙালিরা যেভাবে লিখতাম, আমি এখানে বাঙালি বলছি দর্শকরা, কারণ এই জন্য যে আমি এপার ওপার দুই বাংলা বলছি, বাংলা ভাষাভাষীর ক্ষেত্রে বলছি। আমরা কি সেমভাবে এখন বাংলা লিখি? নো। বাট দ্য ইংলিশ, ইট হ্যাজ নট বিন চেঞ্জড। একদম আনটাচ রাখা হয়েছে। ইংলিশ লেখা, ইংলিশ মানে ওরে বাপরে বাপ, আনটাচেবল, ধরা যাবে না। তার মানে কি এই বেশি ব্যাকরণ মানাতে গিয়েই কি স্পোকেন ইংলিশের বিষয়টা ক্ষতির মুখে পড়ছে? 100%। আমি একটু বুঝাই বলি আপনাকে। তো আমি জানি আপনার একটা বাচ্চা আছে, আপনার বাচ্চার বয়স কত? 3 বছর প্লাস। 3 years, রাইট? স্কুলে দিচ্ছেন? না, এখন। আচ্ছা, বাট সে ছোট ছোট ইংলিশ ছড়া শিখতেছে না? এবং সে এখন টুইকেল টুইকেল শিখবে, সে ব্ল্যাক শিপ রিক শিখবে, রাইট? সো আমি এই বাচ্চাটা দিয়ে একটা জিনিস আমি বুঝাই। এই বাচ্চাটা আমাদের দেশের মানে আমি জানি না বাচ্চা কত আছে বাংলাদেশে, আমি ধরলাম যে এই মুহূর্তে আন্ডার 5 যদি 4 কোটি বাচ্চা থাকে, ধরেন কথার কথা 1 কোটি থাকুক, ডাজন্ট ম্যাটার, বাট দিস ওয়ান চাইল্ড ক্যান রিপ্রেজেন্ট অল দ্য চিলড্রেন। এই বাচ্চাটা এখন সে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, যদি ধরেন আপনি কাছ থেকে বাসায় গেলেন, আপনার বাচ্চা যদি এসে বলে, আব্বু আমি আজকে একটা রাইম শিখছি, কি বাবা বলো তো? সে টুইঙ্কেল টুইঙ্কেল বললো, মহা খুশি। আপনি খুশি, আপনি হাততালি দিচ্ছেন, আপনার বাবা মা হাততালি দিচ্ছে, আপনার শ্বশুর শাশুড়ি হাততালি দিচ্ছে, আপনি ভিডিও করতেছেন, আপনি এটা সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছেন, অ্যান্ড শি ইজ সো হ্যাপি বিকজ শি সেড সামথিং। আচ্ছা, তো এই বাচ্চাটার এখন তার ইংলিশ শেখার একটা আনন্দ আছে। এই আনন্দটা স্কুলে গিয়ে থাকে না কেন? কই যায়? কারণ তাকে আপনি শেখাচ্ছেন, সে এখন বলতে পারতেছে, তার যখন ক্ষুধা লাগতেছে সে এখন বলতে পারতেছে, মাম আই এম হাংরি, আই নিড সাম ফুড, মাম গিভ মি সাম ওয়াটার, মাম আই ওয়ান্ট টু ড্রিঙ্ক এ মোজো। ছোট ছোট কথা সে শিখতেছে, বলতেছে। এই ছোট ছোট কথা শেখা বলাটার আনন্দটা ইংলিশে স্কুলে যখন যাচ্ছে, তাকে শেখানো হচ্ছে, ওয়েট, মাম ডাকবা না, আগে দাঁড়াও, তোমাকে আগে বুঝতে হবে মাম গ্রামারের কিসের ভিতরে পড়ে, এটা নাউনে পড়ে না প্রোনাউনে পড়ে। আবার নাউন, দাঁড়াও, নাউনের ভিতরে আবার ভাগ আছে, 5টা 6টা 7টা 8টা 10টা ভাগ আছে। এই প্রত্যেকটা ভাগের নাম তোমাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে। কেন এটা এই নাউনে পড়ছে, ওই নাউনে পড়ে নাই, এটা বুঝতে হবে। প্রোনাউন এইটা না হয়ে এটা কেন হইলো, এই প্রোনাউনের এই নাম কি, সেই নাম কি, কেন এরকম হইলো, এটা তোমাকে বুঝতে হবে। সো ধীরে 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 ইংলিশটা আমাদের ছেলে মেয়ের কাছে হয়ে যাচ্ছে একটা আতঙ্কের বিষয়। যে কারণ আপনি তো তাকে থামায় দিচ্ছেন, আপনি বলতেছেন যে ওয়েট, স্টপ, তোমাকে আগে, তুমি ভুল বলতেছো, তুমি নাম শিখো আগে, তোমাকে আগে এটা পার্টস অফ স্পিচের কিসের ভিতরে পড়ে,
এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কনজাংশন না ইন্টারজেকশন, তোমাকে শিখতে হবে। নাউন কোন টাইপের নাউন, ভার্ব কোন টাইপের ভার্ব, অ্যাডভার্ব কোন টাইপের অ্যাডভার্ব। ভাই মাথা খাইয়ে ফেলতেছি আমরা। অ্যান্ড অ্যাবসোলুটলি ইংলিশ ইজ বিকামিং দেয়ার গোস্ট। বুঝতে পেরেছি, তার মানে ব্যাকরণ এই স্পোকেন ইংলিশের মাথার উপর ভূতের উপর চেপে বসেছে, এটাই আমাদের সমস্যা। বাংলাদেশি শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ শেখার সময় সাধারণত কোন বাংলাদেশি শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ শেখার সময় সাধারণত কোন মানসিক বাধাগুলো সবচেয়ে বেশি দেখা যায়? এটা তো একটা বললেন আপনি। এটা একটা গেল, দ্যাটস ওয়ান পার্ট ইজ ফিয়ার। তাদের ভিতরে একটা অলিখিত অঘোষিত ভয়ের জন্ম দেয়া হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে তাদের মুখ থেমে যাচ্ছে, সিল মারা হয়ে যাচ্ছে। আর যে জিনিসগুলো তাদের ভীতির কারণ হয়ে দাঁড়ায়, তার ভিতরে মানসিক যে প্রেশারগুলো পড়ে, একটা হচ্ছে যে ওভারওয়েলম করে ফেলতেছি আমরা তাদেরকে, টু মাচ ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন ইজ গুড যদি সেটা কাজের ইনফরমেশন হয়। আপনি নাউন প্রোনাউন ভাগ করে, আপনি ওয়ার্ডকে ভেঙে সাফিক্স প্রিফিক্স কোনটা, প্রিফিক্স কেন হইল, সাফিক্স কেন হইল, আপনি সিলেবল কেন হইল, সিলেবল কাকে বলে, আপনি এগুলো টুকরা টুকরা করতে করতে আপনি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ড করো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বানাও, এই সব মানে তাদের মাথার ভিতরে আপনি ঢুকায়া একে তো ভয় তৈরি করতেছেন। আস্তে আস্তে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অলমোস্ট ডাউট। তারা সন্দেহে পড়ে যাচ্ছে যে আচ্ছা আদৌ কি আমার দ্বারা ইংলিশ শেখা হবে কি না। এটার পাশাপাশি যোগ হচ্ছে আমাদের সামাজিক বিভিন্ন বাধা। সমাজ কিভাবে বাধাগ্রস্ত করতেছে আমাদের, সেটার একটা উদাহরণ বলি আপনাকে। আমরা তখন ছোট, 80-র দশকে, আমাদের পাশের বাসায় এক ঢাকা ভার্সিটির একজন খুব খ্যাতনামা একজন প্রফেসর, উনি আসলেন অনেক বছর বাইরে থেকে, ওনার 3 ছেলে। সো স্বাভাবিক ওরা ইংলিশে কথা বলে। সো ওরা যখন ইংলিশে কথা বলতো, আমরা তখন ওদেরকে নিয়ে হাসাহাসি করতাম, এই দেখো ইংলিশই বা দেশি কুত্তার ইংরেজি ডাক। আমরা তাদেরকে হাসাহাসি করতাম। এবং আপনি খেয়াল করে দেখবেন এই সেম জিনিসটা আমাদের গ্রামে অঞ্চলেও কিন্তু ঘটে, গ্রাম অঞ্চলেও ঘটে, এখনো ঘটতেছে। একটা ছেলে সে বাসায় নিজে নিজে যদি ইংলিশ প্র্যাকটিস করতে থাকে, বাইরে এসে যদি সে তার কোনো ফ্রেন্ডকে বলে, এই দোস্ত গুড আফটারনুন, কি রে তোর সমস্যা কি, গুড আফটারনুন মানে ইংলিশ মারাচ্ছাও। একদম আঞ্চলিক ভাষায় বললাম কথাটা, টু রিপ্রেজেন্ট দ্যাট কনসেপ্ট। সো সামাজিক একটা প্রেসারে পড়ে যাই আমরা। ইংলিশ যতটুকু পারি সেটার উপরে আমরা লেয়ার বাই লেয়ার বাই লেয়ার পড়তে থাকে, কখনো ভয়, কখনো দ্বিধা, কখনো সামাজিক প্রেসার, আর ভুলের একটা ভয় তো থাকেই। ভুল বললে লোকে হাসবে, ভুল বললে মার্কস কম পাইছি, ভুল বললে স্যার বকা দিচ্ছে, মা বকা দিচ্ছে, বাবা বকা দিচ্ছে, সো ভুল করা যাবে না। এই যে একটা ভয় যে ভুল করা যাবে না, সব কিছু মিলে আমাদের একটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াইছে ইংলিশ। এই প্রতিবন্ধকতা থেকে শিক্ষার্থী যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? যে এই যে ভুল বললে লোকে হাসবে, কিংবা এত এই যে জটিলতা তৈরি, সমাজ এত জটিলতা তৈরি করে, এই তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? আনফরচুনেটলি শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা মানে এইচএসসি পর্যন্ত যারা আছে, সিস্টেম চেঞ্জ না করা পর্যন্ত তাদের আমি সিস্টেমেটিক উপদেশ দিয়ে লাভ নাই। কারণ আমি যতই উপদেশ দেই না কেন, তাকে ঘুরে ফিরে সেই ইংলিশ ফার্স্ট পেপার, সেই ইংলিশ সেকেন্ড পেপার, সেই গ্রামার তাদের পড়তে বাধ্য হচ্ছে ছাড়া। সো ওইখানে আমার কোনো উপদেশ কাজ করবে না, একটা বাস্তব কথা বলি। বাট যেটা কাজ করবে সেটা হচ্ছে সামাজিকতাটা কিভাবে চেঞ্জ করা যায়। ফার্স্ট অফ অল আমাদের দেশের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সচেতনতা ক্রিয়েট করতে হবে যে যে ছেলেটা ইংলিশ বলতেছে বা যে মেয়েটা ইংলিশ বলতে চাচ্ছে, আমরা সামাজিক জায়গা থেকে আমরা তাকে উৎসাহ দিব। আচ্ছা, এখন সবাই আপনাকে উৎসাহ দেবে না, সো হোয়াট ক্যান ইউ ডু? আপনাকে একটা স্পিকিং পার্টনার খুঁজে নিতে হবে। দিস পার্টনার ক্যান বি ইয়োর প্যারেন্টস। যে মা, আমি বাইরে কথা বলতে পারতেছি না, সবাই হাসে, তুমি একটু সামনে বসো। আমি ধরলাম আপনার মা প্রাইমারি স্কুল পাস করে আসছে, আমি ধরলাম আপনার মা 100% একজন গৃহিণী, আমি ধরলাম এমনকি আপনার মা একটা অনার্স পাস হইতে পারে কিন্তু উনি ইংলিশ পারে না। কোটি কোটি দেখি আমরা আমাদের দেশে। সো তুমি তোমার মাকে, তোমার বাবাকে তুমি বসাও, ঘরে ভাই বোন থাকলে বসাও, মা আমি তোমার সাথে একটু ইংলিশে কথা বলবো, তুমি খালি একটু হা হু গুগা করবা। তুমি ফার্স্ট ইউ হ্যাভ টু পুশ ইউর সেলফ। জবান থেমে গেছে,
জবান বন্ধ হয়ে গেছে, এই বন্ধ জবানটাকে চালু করতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউ হ্যাভ টু স্টার্ট স্মল। আমি সবসময় বলি স্টার্ট স্মল। গুড আফটারনুন, থ্যাংক ইউ, এক্সকিউজ মি, ইউ ওয়ান্ট এ কাপ অফ টি, প্লিজ হ্যাভ এ সিট। ছোট ছোট 2 অক্ষর 3 লাইক 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, যেন দৃষ্টিগোচর না হয় যে ও তুমি ইংলিশ বলতেছো আমার সাথে, এটা যেন মানুষ না বুঝে। মানুষটা না বুঝে আপনি শুরু করে দেন, বাট ইউ হ্যাভ টু স্টার্ট। কারণ ভয় এমন একটা জিনিস, ভয়টা শুধুমাত্র আপনার মনের ভিতরে বসবাস করে, অ্যান্ড ইট ফিডস অন ইট। আপনি ভয় একটা যে কোনো বিষয়ে আপনি ভয় পেতে থাকবেন, ভয় আরও বাড়তে থাকবে, বাট ইট হ্যাজ নো লাইক রিজন, ইট হ্যাজ নো লজিক। সো জাস্ট ইউ হ্যাভ টু ফেস ইউর ফিয়ার এবং আপনাকে সামনে আগাইতে যেতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু জানতে চাই আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন এবং ওখানে নেটিভ যারা আছে, মার্কিন যারা নেটিভ যারা আছেন, তাদের ইংলিশ বলাই কি ভুল হয় না? মানে বলাই ভুল বলতে কি, এই যে আমাদের যে ভুলগুলো আমরা ধরি যে গ্রামাটিক্যালি হচ্ছে না, ইজ কেন, আর কেন, তাই না, ওয়াজ হবে ওয়ার কেন লিখছো, এই যে ভুলগুলো, এই ভুলগুলো কি নেটিভ ইংলিশদের হয়? ওকে, আমি একটা খুবই সুন্দর একটা প্রশ্ন, একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন যে আমরা যে বাংলা বলি, তো আমরা যে বাংলা কথা বলছি, আমরা ছোটবেলায় ব্যাকরণে যা পড়েছি সেই ব্যাকরণ মনে রেখে কি বাংলা বলছি, নাকি জাস্ট আমরা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা বলছি? ইটস দ্য সেম থিং উইথ দ্যাম। ইংলিশ আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমেরিকায় অশিক্ষিত আমেরিকান দেখেছি, স্কুলেই যাইনি। তো এখন সে কি আমাকে এসে সে যদি বলে যে এই ম্যান হাউ ইজ ইউ, বলে না। হ্যাঁ, যেটা হয় নেটিভ টাঙে জায়গা থেকে জায়গায় অনেক ওয়ার্ড লাইক কথার ভিতরে নাই হয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল, হাউ ইউ ডুইং, আমরা বাঙালিরা হলে এটাকে সুন্দর মতো ভেঙে ভেঙে পিস বাই পিস আমরা বলবো, যেমন হাউ আর ইউ ডুইং, বাট ওরা এটা জাস্ট বলতেছে হেই হাউ আর ইউ ডুইং। আর আছে কি না সেটা শোনাই যাচ্ছে না, বাট দে আর সেইং ইট। ইটস জাস্ট লাইক এতটাই ছোট হয়ে গেছে আরটা, লাইক হাউ আর ইউ ডুইং, ওর মুখের ভিতরে এটা রোল হয়ে আর চলে গেছে, বাট দে আর সেইং ইট। ঠিক আছে? সো এটা একটা বিশাল ভ্রান্ত ধারণা যে গ্রামার না শিখলে ইংলিশ বলা যাবে না। তো যারা অশিক্ষিত আমেরিকান তারা ইংলিশ বলতেছে কোত্থেকে? ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজটা তো সেটাই যে আমি যেটা বলতেছি সেটা আপনি বুঝতে পারছেন কিনা, সেটা কতটা গ্রামারের মধ্যে থেকে বলা হলো সেটা ব্যাপার না। ওই যে আবারও সেই বাচ্চার টুইঙ্কেল টুইঙ্কেলে আসতেছে, বাচ্চা তো টুইঙ্কেল টুইঙ্কেল বলে মজা পাচ্ছে, এই বাচ্চাটা স্কুলে যায় মজা হারায় ফেলতেছে। আপনি নিজেও একজন টিচার, ইংলিশের টিচার, স্পোকেন ইংলিশের টিচার। আপনার কাছে এই বিষয়ে আমি কয়েকটা প্রশ্ন করব। 1 নম্বর হচ্ছে স্পোকেন ইংলিশ শেখানোর ক্ষেত্রে আপনার নিজস্ব টেকনিকটা কি? ভেরি সিম্পল, অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। আমি যা আমি প্রিচ করি আমি সেটাই আমি করি, উইচ ইজ প্র্যাকটিক্যাল। সারা পৃথিবীতে স্পোকেন ইংলিশের যে মেথডটা, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সারা পৃথিবীতে শুধু স্পোকেন না, সারা পৃথিবীতে ইংলিশের যে মেথডটা এখন চলে আমি সেই মেথডেই আমি পড়াই, উইচ ইজ প্র্যাকটিক্যাল লাইক স্পিকিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সো ফর এক্সাম্পল, গিভ মি সাম ওয়াটার প্লিজ, এটার ভিতরে আমার স্টুডেন্টকে আমার এত ভেঙে বোঝানোর দরকার নাই। ওকে ঠিক আছে, গিভ কি, মি কি, ওয়াটার কি, নাউন না প্রোনাউন, পার্টস অফ স্পিচ, আই ডোন্ট নিড দ্যাট। বাবা তোমার কি লাগবে? পানি লাগবে, তুমি পানি চাচ্ছ, সো পানি চাও, গিভ মি সাম ওয়াটার প্লিজ। তুমি পানি দিচ্ছ, হিয়ার হ্যাভ সাম ওয়াটার প্লিজ। ইটস দ্যাট সিম্পল। জাস্ট কোনটার ইংলিশ কি সেটা দিয়ে আমি শিখাই। আমার পড়ানোটা হচ্ছে, যেহেতু আমি অনেক বছর থেকে আসছি বাইরে, দ্যাট হেল্পস ডেফিনেটলি, কারণ আমার প্রায় 19 বছর আমি আমেরিকা থেকে আসছি। সো আমি বুঝি যে হ্যাঁ ঠিক আছে কি ওরা বলে। আমি একই কথা আপনি অনেকভাবে আপনি লিখতে পারেন, অনেকভাবে আপনি শিখতে পারেন, বাট সবচেয়ে প্রচলিত কোনটা, যেটা বললে আপনার ইংলিশের মানটাও লাইক গুড এনাফ থাকবে, আপনার গ্রামারও ঠিক থাকবে, আমার প্রেজেন্টের জন্য আমি প্রেজেন্টেই থাকি, আমি এমন একটা কিছু না বলি যেন পাস্টে বোঝাচ্ছে। ইটস ভেরি সিম্পল, ইটস রিয়েলি ভেরি সিম্পল, এবং মানে শিখতেও সহজ সেটা। ডেফিনেটলি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার ওখানে আমি 6 মাসের কোর্স করাই। আমি জানি সারা বাংলাদেশে সবাই 3 মান্থসের স্পোকেন কোর্স করায়। 3 মান্থসে কে কতটুকু শিখে সেটা আমি বলতে পারবো না, বাট আমি 6 মাসের নিচে আমি পারি না। আমি সরাসরি বলে দিই যে
আমার কাছে আপনি ইংলিশ শিখতে আসবেন, আমি আপনাকে ABCDর একদম উচ্চারণ থেকে শুরু করে, কারণ আমাদের ABCDর উচ্চারণের ভিতরে গলদ আছে, আমি আপনাকে ABCDর লাইক প্রোনাউন্সিয়েশন এবং পাংচুয়েশন এবং ফনেটিক্স থেকে শুরু করে আমি আপনাকে ইংলিশ ফ্লুয়েন্টলি বলাবো। অ্যান্ড আই নিড 6 months to do that. You need 6 months to do that. এবং যেটা হয় সাধারণত 3rd এবং 4th মান্থ থেকে আমি আমার ক্লাসরুমে আমি আর বাংলায় কথা বলি না। লাইক ফার্স্ট ফিউ মান্থস ফাউন্ডেশন বেসিক, থার্ড এটা ব্যাচ বাই ব্যাচ ডিপেন্ড করে, স্টুডেন্টের উপরেও ডিপেন্ড করে। মোটামুটি 4th মান্থ থেকে আমি একদম বেশ আলহামদুলিল্লাহ কনফার্ম করে বলতে পারি যে 4th মান্থ থেকে আমার ক্লাসরুমে আমাকে আর বাংলায় কথা বলতে হয় না। অ্যান্ড মাই স্টুডেন্টস আর কমিউনিকেটিং উইথ মি বাংলায়, যেহেতু আমি কথা বলি না, সো তারা বাংলায় বললেও আমি বুঝি না, তখন আমি সরাসরি বলে দিই যে এখন থেকে তোমরা বাংলায় বলবো, আমি কিন্তু বুঝবো না। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি আপনার স্পোকেন ইংলিশের যে প্রতিষ্ঠানটা, সেটা আপনি ঢাকার বাইরে দিয়েছেন, পাবনা জেলাতে আমি যতটুকু জানি। তো সাধারণত স্পোকেন ইংলিশ, আপনি ঢাকার মানুষ, ঢাকাতে থাকেন, সাধারণত স্পোকেন ইংলিশ আপনার ঢাকাতে দিলেই সুবিধা হতো, বা সাধারণত সবাই সেটা করে। আপনি কেন ঢাকা ছেড়ে গ্রামাঞ্চলে বা ঢাকার বাইরের কোনো মফস্বল শহরে কেন স্পোকেন ইংলিশের মানে ইনস্টিটিউট কেন দিলেন? এটা আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা আমাকে অনেকবার ফেস করতে হয়। ফার্স্ট অফ অল, আই বিলিভ ইন ডিসেন্ট্রালাইজিং এভরিথিং। সব কিছুর কেন্দ্রবিন্দু কেন ঢাকাতেই হইতে হবে? হোয়াই? আর লাইক এটা লাইক আমার রুট, আমার মা বাবার গ্রামের বাড়ি পাবনা বলে পাবনার প্রতি একটা টান আমার ভিতরে কাজ করেছে, বাট দ্যাটস নট দ্য রিজন। কারণ আমি কিন্তু পাবনা ভাড়া বাসায় থাকি। সো ইট কুড হ্যাভ বিন যশোর, এটা যশোরে হইতে পারতো, এটা লক্ষ্মীপুর হইতে পারতো, এটা ফেনীতে হইতে পারতো, এটা পঞ্চগড় হইতে পারতো। মানে আমি জাস্ট চাইছিলাম যে ঢাকার বাইরে করব। হোয়াই? কারণ হচ্ছে যে এই যে একটা সাইকোলজি, যে আমাকে ইংলিশ শিখতে হলে ঢাকা আসতে হবে, আমাকে যে কোনো একটা ভালো একটা সুবিধা নিতে হলে ঢাকা আসতে হবে। ভাই, সারা দেশের 18 কোটি মানুষ যদি প্রত্যেকটা কাজের জন্য খালি ঢাকাতেই আসতে থাকে, তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আপনি ঢাকার ভিতরে নিয়ে আসেন, আর বাকি সারা বাংলাদেশ পুরাটা জুড়ে আপনি কৃষি খামার, ক্ষেত খামার করেন। বেটার ইউটিলাইজেশন হবে সমস্ত কিছুর। আপনি 18 কোটি মানুষ ঢাকায় আটাইতে পারবেন বেটার প্ল্যানিং করে। আপনি এটাকে লাইক মাল্টিপল সিটি হাইটস করে, চায়না যেরকম আছে 5 স্তর 6 স্তর 20 স্তর রাস্তা আছে, আপনি সব কিছু করে আপনি 18 কোটি মানুষ ঢাকায় নিয়ে আসেন এবং সারা বাংলাদেশ জুড়ে আপনি এগ্রিকালচার করেন। উইল বি মোর প্রফিটেবল দ্যাট ওয়ে। সো যেহেতু সেটা পারতেছি না, সো উই হ্যাভ টু ডিসেন্ট্রালাইজ ইট। এটা ছিল একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস জাগাতে চাই মানুষের ভিতরে, যে আমাদের দেশের মানুষের ভিতরে বিশ্বাসের অভাব আছে। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার সাথে কথা বলে সেই ছেলে বা সেই মেয়ে পরের সপ্তাহে আবার আমরা যখন ফলো আপ করি, ঢাকা চলে আসছে। কেন? তারা অন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে ঢাকা এসে। ঠিক আছে, হুইচ আই ডোন্ট মাইন্ড, বাট এই যে একটা অ্যাওয়ারনেস জাগাইতে হবে মানুষের ভিতরে, যে না ভাই, একটা মফস্বল শহরে আপনি, ইট ডিপেন্ডস অন দ্য টিচার, আপনি কার কাছে পড়তেছেন। আমি এটা ব্র্যাগ করে বলবো না আমি, বাট ঢাকায় উনি যার কাছেই পড়তে আসছে না কেন, যে প্রতিষ্ঠানই হোক, বাংলাদেশে অনেক অনেক সফল, অনেক নামকরা, হাজার কোটিপতি টাইপের স্পোকেন ইংলিশ কোম্পানি আছে বাংলাদেশে, ব্র্যান্ড যারা। বাট আমি এইটুকু বলতে পারি, তাদের ভিতরে কয়জন টিচার আছে যে সরাসরি আমেরিকায় 19 বছর থেকে আসছে এবং সে নিজে শেখাচ্ছে, লাইক নেটিভ ল্যাঙ্গুয়েজটা শেখাচ্ছে। সো এটা মানসিকতাটা চেঞ্জ করতে হবে। এটা আমি একটা ধরেন নীরব, একটা মৌন, একটা অ্যাডভেঞ্চারে নেমেছি। ইট মে টেক আ ডেকেড, এক যুগ লেগে যেতে পারে মানুষের ভিতরে সেই বিশ্বাসটা জন্ম নিতে। আরেকটা কারণ পাবনায় যাওয়ার জন্য, সেটা হচ্ছে পাবনা বর্তমানে একটা শিক্ষানগরী। ইটস এ হিডেন জেম, এটা অনেকে জানে না। পাবনায় প্রায় 5-6টা কলেজ আছে আপনার শহরের ভিতরে। আপনার লাইক ডিগ্রি কলেজ, অনার্স কলেজ, হ্যাঁ, অনেক প্রাচীন শিক্ষার প্রতিষ্ঠান আছে সেখানে। ক্যাডেট কলেজ আছে, আপনার পাবনা এডওয়ার্ড কলেজ আছে, বুলবুল কলেজ আছে, পাবনা কলেজ আছে, মহিলা কলেজ আছে, আপনার সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, টেক্সটাইল কলেজ আছে, টেকনিক্যাল কলেজ আছে। সো এটা একটা ছোট, খুব অল্প পরিসরে এটা অনেক রিচ, লাইক শিক্ষানগরী বলা যায় পাবনাকে। সো স্ট্র্যাটেজিকলি এটা একদিক থেকে ভালো। আমি মনে করি যে আমি অনেক অল্প
লাইক পেরিমিটারে আমি অনেক স্টুডেন্ট আমার পাওয়ার সম্ভাবনা আছে। সো সব কিছু দিয়ে আসলে পাবনাই। তাহলে একটা বিষয় তো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, এই শহরের শিক্ষার্থী এবং একটু মফস্বলের শিক্ষার্থীদের শেখার যে কি বলে এটাকে পদ্ধতি, শেখানোর যে পদ্ধতি নিশ্চয়ই কিছুটা হলেও আলাদা। শহরের শিক্ষার্থীদের এক ধরনের, কারণ তারা শহরের স্কুল কলেজগুলোতে শিখে এক ধরনের বড় হয়। আমরা জানি যে শিক্ষা ব্যবস্থায় এক রকমের পাঠ্যপুস্তক থাকলেও শহরের স্কুল কলেজগুলোতে এবং গ্রামের স্কুল কলেজগুলোতে শেখা পাঠদানের পদ্ধতিটা অবশ্যই আলাদা হয় এবং পাঠদানের মানটাও কিছুটা ডিফারেন্স হয়। সেক্ষেত্রে কি আপনার ওই পাবনার বা মফস্বলের শিক্ষার্থীদের যারা স্পোকেন ইংলিশ আপনার কাছে করতে আসছে কোর্স, তাদের শেখানোর প্যাটার্নটা কি আলাদা হয় এই শহরের থেকে? খুবই চমৎকার একটা প্রশ্ন অটল। এখানে আমি একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এইটাও একটা ভ্রান্ত ধারণা, এটাও একটা মিসকনসেপশন যে ভালো শিক্ষক, ভালো পাঠদান, ভালো বই, ভালো পড়া শুধু ঢাকায়, শুধু রাজশাহীতে, শুধুমাত্র সিলেটে, মানে বিভাগীয় শহরগুলো। এটা একটা টোটালি একটা মানে বলবো যে একটা মিসকনসেপশন। ওয়াই? কারণ আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি এবং এটা পরিসংখ্যান নেওয়াটা খুব ইজি আমি মনে করি। আপনি পরিসংখ্যান নিয়ে দেখেন, প্রতি বছর যে আমাদের হাজার হাজার ছেলে মেয়ে যে বিসিএস চাকরি দিয়ে যারা চাকরি পাচ্ছে, এদের ভিতরে ঢাকা শহরের কয়জন? কম। নাম্বার স্টক। আপনি দেখবেন যে সেই গ্রামের মফস্বল থেকে উঠে আসা ছেলে মেয়েরা বিসিএস দিয়ে আজকে তারা এসপি হচ্ছে, আজকে তারা ম্যাজিস্ট্রেট হচ্ছে, তো গ্রামের থেকে আসছে। তো গ্রাম থেকে এসে শহরে উচ্চশিক্ষা শেষ করে দেন হচ্ছে। Yeah, exactly. গ্রাম থেকে তো উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। না, গ্রাম উচ্চশিক্ষার সুযোগ নাই, কারণ আমার তো গ্রামের প্রতিষ্ঠান নাই। বাট আমার স্টুডেন্টের কোয়ালিটি তো সেম আছে, আমার বেসিক তো সেম আছে। সো আমি খুব বেশি আমি পার্থক্য পাই না আমার লেভেলে এসে। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট অনার্স এবং মাস্টার্স মানে বয়সের এবং পড়ুয়া আর কি। আই ডোন্ট সি মাচ ডিফারেন্ট। হ্যাঁ, আমি ঢাকায়, আমি প্রতিষ্ঠানের নাম বলবো না, একটা প্রতিষ্ঠানে আমি 4-5টা ক্লাস নিয়েছিলাম, জাস্ট টু লাইক ফিল দ্য ওয়াটার ইউনো। সেখানেও আমি খুব একটা পার্থক্য পাইনি। কারণ হচ্ছে কি, ওই যে বললাম যে আমার তো মফস্বলের স্টুডেন্ট ঢাকায় এসে ঢাকায় কোনো খ্যাতনামা কোনো ব্র্যান্ডে স্পোকেন ইংলিশ শিখতে আসছে, তো আমি তো সেই মফস্বলের স্টুডেন্টই পাচ্ছি ঢাকায় বসে। সো আমি সেম স্টুডেন্ট পাচ্ছি পাবনায় বসে। সো আই ডোন্ট রিয়েলি সি আলাদা কোনো পদ্ধতি শেখানোর ওদের জন্য দরকার নেই। এই শহরের স্টুডেন্ট বা গ্রামের স্টুডেন্ট বলে আলাদা করারও কিছু নেই, একইভাবেই এরা শিখতে পারবে। আচ্ছা, এখন এই যুগে এসে দুটো বিষয় বলবো। অনলাইনের এই যুগে এসে অনলাইন স্পোকেন কোর্স আছে, স্পোকেন ইংলিশ অনলাইন কোর্স আছে, এবং নতুন আরেকটা টুলস আমাদের সামনে চলে আসছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার মাধ্যমে মানুষ ইংলিশ শিখতেছে। তো এই যুগে এসে অনলাইন স্পোকেন কোর্স তো আরও অনেক আগেই শুরু হয়েছে, এবং এখন অ্যাডভান্স টুলসগুলো চলে আসছে। এআই এর হেল্প নিয়ে মানুষ ইংলিশ শিখছে। সেখানে আপনার মতো এরকম ফিজিক্যাল একটা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা কতটুকু আছে? এটাও খুবই সুন্দর একটা প্রশ্ন। ফার্স্ট অফ অল আমি আগে অনলাইনে আসি। সেটা হচ্ছে যে আসলে আমি আম এ বিট ওল্ড স্কুল, সো আমি অফলাইনটাই পছন্দ করি। অনলাইনে শেখানো সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব, বাট অনলাইনে ফিডব্যাকটা কম আসে। যেমন আপনাকে যদি আমি আমার ক্লাসরুমের কখনো ছবি আমি দেখাইতে পারতাম, আমার ক্লাসরুমগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল চেয়ার উইথ দ্য ডেস্ক, দ্য স্টুডেন্ট ডেস্ক, এবং প্রত্যেকটার ভিতরে আমি এনাফ গ্যাপ রাখছি জন্য সো আই ক্যান ওয়াক থ্রু ইট। আমি যখন প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করাই, আমি হাঁটতে থাকি আমার ক্লাসরুমের মাঝে এবং আমি শুনতে থাকি যে কার উচ্চারণ ভুল হচ্ছে, কার ঠিক হচ্ছে, সো আই ক্যান টিউন ইট। আমি সাউন্ডগুলো তো আমাকে টিউনিং করতে হবে। অনলাইনে এটা খুব কঠিন হয়ে যায়। অনলাইনে যখন আমি ক্লাস নেই, আমার কিছু ক্লাস আছে আমি অনলাইনে নেই, যেমন এক্সিকিউটিভ কিছু ক্লাস আছে, যারা সিনিয়র আপনাদের মতো যারা চাকরি করে, অলরেডি তারা বাংলাদেশে কর্পোরেট বিভিন্ন জব করতেছে, IELTS দেবে, বিদেশে চলে যেতে চায়। সো এরকম বেশ কিছু এক্সিকিউটিভদের আমি অনলাইনে ক্লাস নিয়ে থাকি। সো এই অনলাইনে ক্লাসটায় এই সাউন্ডগুলো শোনা খুব কষ্ট হয়ে যায়, বোঝাটা কষ্ট হয়ে যায় যে ওকে কে কোনটা ঝামেলা করতেছে। 10টা স্টুডেন্ট যদি একসাথে কথা বলে, সে ফর এক্সাম্পল আমি একটা ওয়ার্ড প্র্যাকটিস করাচ্ছি, সে আই ডোন্ট নো, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি লাইক বিগিনিং। হ্যাঁ, সো এখন আমি বিগিনিং পড়াচ্ছি, সো সবাই বিগিনিং একসাথে বলতেছে, আমি কাউকে ক্যাচ করতে পারতেছি না। সো আমি অফলাইনে যেরকম কোয়ালিটি মেনটেন করতে পারি, অনলাইনে পারা যায় না। এবার আসা যাক এআইতে। এআই ইজ জাস্ট এ টুল, ওকে? এআই এমন একটা টুল, সে তার জায়গা মতো সে বসে আছে, সে রেডি।
হিজ অর ইট ইজ রেডি টু সার্ভ ইউ, ইটস রেডি টু হেল্প ইউ, আপনাকে সেই সার্ভ করার মতো কমান্ডটা তো তাকে দিতে হবে। আপনাকে সেই হেল্প করার মতো কমান্ডটা তাকে দিতে হবে। সে কমান্ড না পাওয়া পর্যন্ত সে কিন্তু জাস্ট আপনার দিকে তাকায় আছে, জাস্ট লাইক এনি আদার স্ক্রিন, জাস্ট লুকিং অ্যাট ইউ। সো সে কমান্ড আপনি কোত্থেকে শিখতেছেন? তার মানে এআই এর কাছে ইংরেজি শেখার জন্য ইংরেজি শিখতে হবে আগে। অনেক ধরনের স্পোকেন ইংলিশের প্রতিষ্ঠান আছে শেখানোর, অনেক ধরনের আছে। আমরা বাংলাদেশে অনেক নাম করা অনেকগুলো কোচিং প্রতিষ্ঠান আছে যারা স্পোকেন ইংলিশ শেখাচ্ছে অনেক দিন ধরে বাংলাদেশ থেকে। একটার নাম আমি কারো নাম বলছি না, কারণ একটা নেই, অনেকগুলোই আছে। সো মানুষ কেন কোনটা ঠিক, তারা কিভাবে ঠিক করবে যে আমি কোনটাই যাব, আপনারটাই কেন যাবে, বা অমুকটাই কেন যাবে, তমুকটাই কেন যাবে, এটা কিভাবে ঠিক করবে তারা? এটা খুবই কঠিন একটা ব্যাপার। আমি কখনোই আমার নিজের ঢোল আমি পিটাবো না, যদিও এটা পিটালে আমার জন্য ভালো, মার্কেটিংয়ের জন্য ভালো, বাট আমি সেটা করি না। কারণ আমি জাস্ট ওই আমার ক্যাপাসিটি কম। আমার একটা ক্লাসে মাত্র 12টা করেছি, 15টা করেছি, সরি এই মাসে 15টা করছি। সো আমার ক্যাপাসিটি কম, বাট একটা জাতি হিসাবে জাগাইতে হইলে আমি কেন, আমার মতো শুধু বর্তমানে যে কয়টা স্পোকেন ইংলিশ প্রতিষ্ঠান আছে এরাও এনাফ না। বর্তমানে বাংলাদেশে ন্যাশনাল কয়েকটা ব্র্যান্ড আছে স্পোকেন ইংলিশের, যারা জায়েন্ট মেগা কোম্পানিজ, ঠিক আছে, এরাও এনাফ না। এরকম আরও 100টা আনলে সেটাও এনাফ না। প্রশ্নটা ছিল হচ্ছে যে স্টুডেন্টরা কিভাবে বেছে নেবে যে আমি কোনটায় যাব। ওকে, আমি বলবো যে ফাইন্ড দ্য রাইট টিচার। কারণ অনেক স্পোকেন ইংলিশ প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা সিম্পলি জাস্ট ফর বিজনেস, তারা বিজনেস করে যাচ্ছে। হ্যাঁ, তারা মেবি দে ওয়ার ফাউন্ডেড বাই সামওয়ান রিয়েলি গুড, হয়তোবা তার যে ওই প্রতিষ্ঠানটা যিনি জন্ম দিয়েছিলেন উনি আমার মতোই কোনো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে হেল্প করার জন্য জন্ম দিয়েছিলেন, বাট দে রিটায়ার্ড, অথবা ওনারা এখন আর করেন না, ফুল টাইম ক্লাস নেন না। সো ওনাদের অ্যাপ্রেন্টিস তারা এখন ক্লাস নিচ্ছে। সো এইটা কোয়ালিটি মেনটেনটা কতটুকু হচ্ছে, অনেক সময় অনেক প্রতিষ্ঠান এতই বড় হয়ে গেছে তারা এখন ওইটাও আর ফলো আপ করতে পারে না। এবং আপনি জানেন যে স্পোকেন ইংলিশ কোর্সটা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই অনেক এক্সপেন্সিভও বটে। সো এখন আমাদের মিডল ক্লাস একটা মফস্বলের একটা ছেলে মেয়ে যার বাবা কৃষি কাজ করে, বা এলাকার ধরেন যে একটা মুদি দোকানদার, তাদের স্বপ্ন তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে বা বিদেশে পাঠাবে। তাদের অনেকের ক্ষেত্রেই এই কোর্স ফিগুলো একবারে দিতেই তাদের নাভিশ্বাস উঠে যায়। সো তারা এক জায়গায় কোর্স ফি জমা দিয়ে ঢুকে 1-2 সপ্তাহ যাওয়ার পরে বুঝতেছে যে আমি তো ভুল করে ফেলছি। তো টিচার তো খালি আসতেছে আমার কাছে শিট ধরায় দিচ্ছে, বলতেছে এটা মুখস্থ করে আসো, পরের ক্লাসে ধরবো। তো ওইরকম তো আপনি বই পড়েও তো আপনি স্পোকেন ইংলিশের উপরে শত শত বই আছে, আমিও নিজেও একটা লিখছি। হ্যাঁ, আবার আপনার বইটা আমার হাতে আছে, এটা নিয়ে আমি কথা বলবো একটু পরেই। হ্যাঁ, সো ওইভাবে হবে না, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট টিচার। আমি বলবো, আমি যারা আমাদের টকশোর মাধ্যমে আমাদের দেশের ছেলেমেয়েরা যারা আপনারা দেখছেন, আমি সবাইকে আপনারা বলবো যে আপনারা যে প্রতিষ্ঠানেই যান না কেন, আপনারা সেখানে গিয়ে যে অ্যাডমিশন অফিসার যিনি আছেন তাদের সাথে বলবেন যে আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই বা ম্যামের সাথে কথা বলতে চাই। আপনারা সেই শিক্ষক বা স্যার বা ম্যামের ইন্টারভিউ নেন যে ম্যাম আপনি আমাকে ইংলিশ শিখাবেন, নো প্রবলেম, আপনার ব্যাপারে আমাকে আগে একটু ইংলিশে বলেন, আপনার ব্যাপারে লাইক টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। একটু ইন্টারভিউ নেন না, আমার ইন্টারভিউ নেয়, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আমার ইন্টারভিউ নেয়, আমার ছেলে মেয়েরা অনেকেই আছে। গত সপ্তাহে আমার 2জন স্টুডেন্ট সন্ধ্যাবেলায় আসছে, তারা, আমি বুঝতেছি যে তারা আমার ইন্টারভিউ নিচ্ছে, দ্যাটস ফাইন, নো প্রবলেম। সো এটা করা উচিত, এটা স্মার্ট, এটা করা উচিত। ওকে, আমি একটু আপনার বইয়ের প্রসঙ্গে, আপনার বইয়ে উচ্চারণ, ইংরেজি শব্দের উচ্চারণ নিয়ে দেখলাম একটা চ্যাপ্টার আছে। ইংরেজি উচ্চারণটা একটা বড় বিষয় আমার কাছে মনে হয়, কেননা আমাদের স্কুলের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষকরা আমাদেরকে ইংরেজি শিখিয়েছেন, প্রাইমারি স্কুল বা হাই স্কুল, বারবার বলছি, সারা বাংলাদেশে যত স্কুল আছে, কলেজ আছে বা হাই স্কুল আছে, যেভাবে ইংরেজি শিখিয়েছেন সেটা হচ্ছে জাস্ট ওই রিডিং পড়ে যাওয়ার মতো, এবং সেটা প্রচুর ভুলভাল উচ্চারণে। তো ইংরেজি বাংলাদেশিদের জন্য, যেহেতু আমরা ঠিকমতো শিখতে পারছি না, আমাদের একাডেমিকলি যারা আমরা প্রাইমারি স্কুলে, হাই স্কুল থেকে পড়ে আসছি, সাধারণ স্কুলগুলো থেকে পড়ে আসছি,
যতক্ষণ না পর্যন্ত ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন স্কুলগুলোতে আমরা না পড়ছি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এই প্রোনাউন্সিয়েশন এইটা শেখার কি কোনো বিশেষ কৌশল আছে বা আপনাদের কোনো টেকনিক আছে? Yeah, definitely. First of all, আপনার প্রোনাউন্সিয়েশন বা ফনেটিক্স না শিখে আমি মনে করি যে ভাষায় ঢুকাই যাবে না। কারণ ভাষাটা কি? ভাষাটা হচ্ছে বিভিন্ন সাউন্ডের খেলা। বিভিন্ন সাউন্ড, আমরা যে কথা বলছি আমরা তো সাউন্ড তৈরি করতেছি, সে আমার এক একটা সাউন্ডের এক একটা মানে। সো সেম থিং ইন ইংলিশ, আমার এক একটা সাউন্ডের এক একটা মানে। ফুড, আমি একটা সাউন্ড করলাম ফুড, অ্যান্ড এটার মানে হচ্ছে খাবার। ওয়াটার, এটার মানে পানি। দিজ আর অল সাউন্ড। আপনি যদি এটাকে শব্দ হিসাবে না দেখে, আপনি যদি এটাকে সাউন্ড হিসাবে দেখেন, ধ্বনি হিসাবে দেখেন, ইট মেক্স মোর সেন্স। হ্যাঁ, সো সমস্ত কিছুর শুরু হলো সাউন্ড থেকে। আর আমাদের বাঙালিদের ইংলিশ শেখার ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওই সমস্ত কি বলবো যে গোড়া যেটাকে বলি আর কি, দ্য রুট অফ অল প্রবলেমস দে লাই ইন দ্য প্রোনাউন্সিয়েশন। একদম শুরু থেকে আমাদের গলত। সিম্পল একটা উদাহরণ দিই আপনাকে, এ, রাইট? এ তো এ না, আমরা বেচারার নামই পাল্টায় ফেলেছি। বেচারার নাম হলো এ। সো আমি যখন বলবো ইটস এ, এই যে এ, আমি সাউন্ডটা নিচে চলে যাচ্ছে এ, কারণ ওর নাম হচ্ছে এ, উচ্চারণ না, ওর নাম। আমরা তো ওর নামই পাল্টায় ফেলছি, কারণ আমাদের বাংলায় ভাওয়ালে যেহেতু একটা এ আছে। বাংলা ভাষাটা হচ্ছে খুব সোজা, খুব কর্কশ, এবং মানে সাউন্ডগুলো হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাংলার সাউন্ড। 2-3টা সাউন্ড আছে বাক খায় গেছে, ও, ওই, হ্যাঁ। কিন্তু এছাড়া বাকি প্রত্যেকটা সাউন্ড আমি বলি আর কি, আমার ভাষায় আমি বলি, এটা হচ্ছে একদম পুরা সোজা গেছে, গুলির মতো। ঠিক আছে, এ মানে কোনো আপও নাই ডাউনও নাই, কিছু না, নিরস একটা সাউন্ড এ। ঠিক আছে, বাট ইটস নট জাস্ট এ, ইটস এ। সো আপনি যখন সে ফর এক্সাম্পল আপনি এই দিয়ে আপনি যখন বলবেন এইবল, ইট সাউন্ডস বেটার, এইবল। আপনি যখন হ্যাঁ, আমরা ধরেন ফর এক্সাম্পল খেইবল। সো আমরা বাংলায় লিখতেছি কয় একার, ব ল, কেবল, রাইট? সাউন্ডটাই তো আমরা পাল্টাই ফেলতেছি। ইটস নট কেবল, ইটস খেইবল। ঠিক আছে, সো ডেফিনেটলি সব কিছুর শুরু সাউন্ড দিয়ে। এবং আমার প্রতিষ্ঠানে প্রথম 1 মাস আমার শুধু সাউন্ড ঠিক করতে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম 1 মাস সাউন্ডে যাচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটু বই সম্পর্কে একটু জেনে নিই। আপনার বইতে দেখলাম আমি যে এই বিষয়গুলো আছে, অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন সম্পর্কে আছে, শুরুতেই আছে। হ্যাঁ, এই বইটা, এটা কি একটাই বই আপনার পাবলিশড হয়েছে, তাই না? সো ফার একটাই, স্পিক অন পার্ট 1। ইয়েস, এই বইটার মধ্যে শিক্ষার্থীদের জন্য কি কি আছে যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, এই বইটা হচ্ছে খুবই দ্রুত লেখা হয়েছিল, ভেরি ফাস্ট। এই বইটা আমার লেখার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমি খুব অল্প জায়গায় একটা বইয়ে ABCDর উচ্চারণ থেকে শুরু করে ডেইলি কনভারসেশন পর্যন্ত কিভাবে আমি জায়গা দিতে পারি। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো একটা অনেক ভ্যাস্ট, আপনার ফিউ মিলিয়ন ওয়ার্ডস আছে ইংলিশে। বাংলাতে অত শব্দ নাই। আপনি আদি বাংলা, প্রাচীন বাংলা, বর্তমান বাংলা সবগুলো বাংলা মিলায়া, সমস্ত ডিকশনারি মিলায়া আপনি এত শব্দ তৈরি করতে পারবেন না যে পরিমাণ শব্দ ইংলিশে আছে। বাট আমরা জাস্ট টু হ্যাভ এ কনভারসেশন, সো এটাকে একটা বইয়ে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমাকে অনেক সিলেক্টিভ হইতে হয়েছে যে আমি কী কী জায়গা দিব এই বইটাতে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে যে প্রথমে প্রোনাউন্সিয়েশন আছে, তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের আশেপাশের বিভিন্ন জিনিসের নাম। দেখেন, একটা বাচ্চা যখন জন্ম হয়, একটা বাচ্চা যখন হাঁটতে শিখে, বলতে শিখে, আমরা তখন তাকে মজার মজার সব শব্দ শিখাই। বলো তো চোখ, তখন বাচ্চাটা বলতেছে তোক, আমরা ওই তোকেই খুশি, আমরা তোক শুনেই হাততালি দিচ্ছি, এই চোখ বলছে, চোখ বলছে। বলো তো বাবা, বাচ্চা বলতেছে তাতা, আমরা ওই তাতাতেই হাততালি দিচ্ছি। That's how the language should be. সো ওইটাই আমি করছি। প্রথমে আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন জিনিসের নাম লিখছি আগে, যে ভাই বারান্দা তুমি কি বলবা, বারান্দার ইংলিশ কি? ব্যালকনি, অনেকে বলে ভেরান্ডা, ঠিক আছে, বাট ভেরান্ডা ইজ মোর লাইক এন
older, it like European version veranda. Veranda আপনি বলেন খুব বিশেষ করে এখন মডার্ন ইংলিশে খুব একটা সবাই চিনবে না। সো ইটস ব্যালকনি। তো এরকম বিভিন্ন জিনিস শুরু। তারপরে আমি ওখানে লিখেছি হচ্ছে কমন সেন্টেন্সেস, আমরা যেটা দৈনন্দিনে আমরা যে ধরনের কথাবার্তা আমরা বলি, জাস্ট একটু আগে যেটা আপনাকে বললাম যে প্লিজ হ্যাভ এ সিট, গিভ মি সাম ওয়াটার প্লিজ। মানে এই বইটা এরপরে আমরা কনভারসেশনে ঢুকে গিয়েছি, দুইজন বন্ধুর কনভারসেশন। তারপরে আপনি ফুড অর্ডার দিবেন কিভাবে, আপনি ডিরেকশন জিজ্ঞেস করবেন কিভাবে, আপনি এরকম মানে টপিক বেসড। আমি বইটা লিখেছি টোটালি টপিক বেসড। আপনি শপিংয়ে যাবেন, শপিংয়ে যাইতে হলে আপনার কি কি টাইপের ভোকাবুলারি দরকার, আপনি যাবেন শপিংয়ে, আপনাকে তো আমার মেরিন ভোকাবুলারি শেখায় তো লাভ নেই। সো আপনাকে শপিংয়ের কিছু ভোকাবুলারি আপনি শিখলে এবং কি কি বলবেন, একটা দোকানে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন ভাই এটার দাম কত, সো হাউ মাচ ইজ দিস। এই খুবই ইজি করে। কোনো গ্রামার শেখাননি আপনি এখানে? আছে, গ্রামার আছে। গ্রামার ছাড়া সেটা কি ওই গ্রামার যেগুলো আমাদেরকে শেখানো হয়েছে? না, ওইভাবে না। আচ্ছা, আমি যেটা রেখেছি শুধুমাত্র অনেস্টলি স্পিকিং, শুধুমাত্র যেটা না রাখলেই না সেটা আমি রেখেছি। যেমন ফর এক্সাম্পল আমাদের দেশের স্টুডেন্টদের ভিতরে কমন প্রবলেম আমি দেখেছি আর্টিকলে। হাস্যকর হলেও সত্য, যেটা ক্লাস 2 থেকে পড়তেছে, বাট ছেলেপেলে বলতে যাচ্ছে আর্টিকল নাই, যেখানে এ বলার কথা নাই, দা বলার কথা নাই। সো আর্টিকলের একটা চ্যাপ্টার আছে, পার্টস অফ স্পিচের একটা খুবই ছোট একটা চ্যাপ্টার আছে, জাস্ট সংজ্ঞা বোঝানোর জন্য যে রিফ্রেশ ইউর মাইন্ড। লাইক যদি কেউ জানতে চায় যে ওকে ঠিক আছে এইটা কোন পার্টস অফ স্পিচে পড়ে, শুধু তাদের জন্য ওই চ্যাপ্টার যদি কেউ পড়ার সময় টোটালি স্কিপ করে যায়, তার পড়ায় কোনো বাধা হবে না। এইভাবে লিখছি আমি। সো আর আমি টেন্সটাকে একটু ডিফারেন্ট ওয়েতে শিখাই, বাই দ্য ওয়ে। আপনার হয়তো মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম আমাদের একটা বিশাল ভয়ের ব্যাপার ছিল টেন্স। আমি টেন্সটাকে টেন্স বলেই শিখাই না, আমি টেন্সটাকে জাস্ট সিম্পলি টাইম দিয়ে শিখাই। যেমন আপনার মনে আছে যে টেন্সের বাংলা আমরা শিখছি কাল, নাম শুনলেই ভয় লাগে। কাল, কালটাই তো সময়, টাইম, তাই না? সো ওয়াই কল ইট কাল? ভাই একটা ইজি নাম দাও না সময়। ওই যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, কাল মানে শব্দটা ভয় লাগে। সো আই ডোন্ট কল ইট টেন্স। টেন্স শুনলে কেমন যেন টেনশন লাগে। সো আমি সবসময় আমার স্টুডেন্টদের ভিতরে আমি যেটা ক্রিয়েট করি সেটা হচ্ছে ফিয়ারলেস। তুমি ভুল বলো, যা মন চায় তুমি ভুল বলো, কারেক্ট আমি করে দিব, যেটা কারেক্ট করে দিব সেটা তুমি সঠিকটা প্র্যাকটিস করো, বাট বলো। সো আমি টেন্সটাকে টাইম দিয়ে শিখাই এবং আমি কোনো স্ট্রাকচার দিয়ে শিখাই না। যেমন আমাদের গ্রামার বইতে আপনার মনে আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হাবিজাবি, ঠিক আছে, এই সব প্লাস মাইনাস আমার বইতে নাই। জাস্ট হি রানস, ইউ রান, আই রান, দ্যাটস ইট, দে রান। আমার এত ভাঙে বোঝানোর দরকার নাই তো যে কেন হি এখানে। আর আপনার স্টুডেন্ট তো মোটামুটি ভাবে যারা মিড লেভেলের এডুকেশন শেষ করে তারপরেই তো আপনার এখানে সাধারণত আসে, যারা উচ্চশিক্ষা নিচ্ছে, অনার্সে পড়ছে বা পাশ করে গেছে, যারা আইএলটিএস দিবে, দেশের বাইরে যাবে, এরাই তো আপনার স্টুডেন্ট। তাদেরকে তো নতুন করে ওই সাবজেক্ট প্লাস মাইনাস এগুলো শেখানোর দরকার নেই। আমি যদিও চাইনি, তারপরে আমার সর্বনিম্ন ক্লাস 8 পর্যন্ত আমার স্টুডেন্ট আছে। 8 হলেও 8 পর্যন্ত টেন্সম্যান শিখে ফেলার কথা এখনকার যে কারিকুলাম, আমি জানি না এখনের কি আছে। বাট আনফরচুনেটলি এটাই প্রচণ্ডভাবে আমাকে অবাক করে। এসএসসি দিচ্ছে, এইচএসসি দিচ্ছে রানিং স্টুডেন্ট যারা এখন একদম পড়াশোনার লাইক দে শুড বি অন দ্য পিক অফ দেয়ার লাইক মেমোরাইজিং, সবই তো মুখস্থ করে পোলাপাইন, তারা টেন্স বুঝে না। এটা খুবই দুঃখজনক। আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমিও অনেক আগে প্রাইমারি স্কুল, হাই স্কুল পার করে এসেছি। আমি শুনেছি যে বিপুল চেঞ্জ হয়েছে এই জায়গাটাতে। এক্স্যাক্টলি আমিও জানি না যে কি কি চেঞ্জ হয়েছে, কিন্তু ক্লাস 7, 8-এ থাকতে আমরা অন্তত টেন্স, ভয়ঙ্কর টেন্সটা শিখে ফেলছিলাম ক্লাস 7, 8-এ থাকতে। এনিওয়ে, আমি একটু জানতে চাচ্ছি যে আপনার কথায় যেটা আমি বুঝতে পারলাম যে অ্যাকসেন্ট প্রনাউন্সিয়েশন খুব গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। তো সেই ক্ষেত্রে কি আমাদের প্রাইমারি লেভেলেই কি এরকম একটা কোর্স বা কিছু একটা কি থাকা উচিত না স্পোকেন ইংলিশের, অন্তত অ্যাকসেন্ট এই প্রনাউন্সিয়েশনের জন্য, ওখান থেকে প্রাইমারি স্কুল থেকেই? শুধু প্রাইমারি না, প্রত্যেকটা স্টেজে। মানে আপনাকে আমি একটু বুঝায় বলি, আমি জানি না বাংলাদেশের সরকার লেভেলের কারোর কোনো দিন মাথাটা খুলবে কি না, আমি জানি না। আপনাকে স্পোকেন ইংলিশটাকে করতে হবে ইংলিশের প্রাইমারি,
আপনি যদি আপনার ছেলে মেয়েকে ইংলিশ শিখাতে চান, আপনাকে স্পোকেন ইংলিশটা করতে হবে প্রাইমারি। আপনি গ্রামার শিখাইতে চান আলাদা করে, নো প্রবলেম, আপনি শিখান। আপনার রিটেন ফর্মের জন্য আপনি গ্রামার শিখান, বাট স্পোকেনটাকে করতে হবে প্রাইমারি, এভরিথিং এলস উইল বি সেকেন্ডারি। সো অবশ্যই আমাদের দেশের সরকারিভাবে উদ্যোগ নিয়ে, কারণ এটা বেসরকারিভাবে সম্ভব না এত বিগ স্কেলে, এত বিগ স্কেলে সম্ভব না। প্রায় 1,27,000 প্রাইমারি স্কুল টিচার আছে বাংলাদেশে। সো আপনার প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুলে অন্তত পক্ষে আপনার 3 থেকে 4 জন টিচার আপনাকে ডেজিগনেট করতে হবে, যারা স্পোকেনটা প্র্যাকটিস করবে আফটার দে আর প্রপারলি ট্রেইনড। তাদেরকে আগে প্রপারলি ট্রেন্ড, এটা লাগুক আপনার 10 বছর, এটা টোটালটা ইমপ্লিমেন্ট করতে মেবি 10 ইয়ার্স লেগে যাবে, লাগুক। আমরা তো 200 বছর পিছিয়ে আসছি। সো প্রত্যেকটা স্কুলে ডেজিগনেটেড 3 to 4 লাইক টিচার্স, দে হ্যাভ টু বি ট্রেন্ড। এবং এটা আপনার প্রত্যেকটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তাদেরকে ট্রেনিং দিতে হবে, জেলা শিক্ষা অফিসারকে ট্রেনিং দিতে হবে, তারা যেন প্রপার ফলো আপ করতে পারে। কারণ যে ফলো আপ করতে যাচ্ছে সেই ব্যক্তিটা তো ধরতে হবে একটা প্রাইমারি স্কুলের টিচারকে যে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি তো এই উচ্চারণটা ভুল শেখাচ্ছেন বাচ্চাদের। স্কুলের প্রিন্সিপালদের ট্রেনিং দিতে হবে, একটা হেডমাস্টারকে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে ট্রেনিং দিতে হবে। ওনারা যখন ক্লাসের পাশ দিয়ে যাচ্ছে, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে যখন শুনতে পাবে যে ক্লাসরুমে ম্যাডাম শেখাচ্ছে একটা ভুল উচ্চারণ, উনি যেন সাথে সাথে ইন্টারভিন করতে পারে। এক্সকিউজ মি ম্যাডাম, এটা তো আপনি ভুল উচ্চারণ শেখাচ্ছেন, আপনি ট্রেনিংয়ে পান নাই, এটার উচ্চারণ তো এইটা হবে। সো এভরি সিঙ্গল স্টেজ আপনাকে ট্রেন্ড আপ করতে হবে। এক যুগ লাগুক, সমস্যা নাই, শুরু হোক সেটা। শুরু মানে এটা একদম মানে এটা মাস্ট করতে হবে, এটা কোনো বিকল্প নাই। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাই আমি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে ইংরেজির এই অ্যাকসেন্ট বা প্রনাউন্সিয়েশনে আপনার দুইটা ইন্টারন্যাশনাল মানদণ্ড আছে। একটা হচ্ছে আমরা বলি যে মার্কিন মানদণ্ড, আর একটা হচ্ছে ব্রিটিশ মানদণ্ড। তো আমরা আসলে কোনটা শিখবো, নাকি দুটোই শিখবো? আমি না হেসে পারলাম না, কারণ হচ্ছে যে এই মানদণ্ডের ব্যাপারটা আমি খুব বেশি ফেস করি, এই জন্য আমি হেসে ফেললাম। কারণ হচ্ছে যে আসলে মানদণ্ড বিচার করতে হইলে আমাকে আগে মানদণ্ডের কাছাকাছি কোথাও না কোথাও থাকতে হবে, তারপরে আমি বিচার করব। আমরা তো কাছাকাছিও তো নাই, কোথাও নাই আমরা। আর মানদণ্ডটাকে আমি একটু ভেঙে বুঝাই, এটা আমাদের অডিয়েন্সদের জন্য এবং আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য খুব দরকার, বিশেষ করে পলিসি মেকারদের জন্য। ওকে, পৃথিবীতে 2 ব্লকের ইংলিশ চলে, একটা হচ্ছে ইউএস ব্লক আর একটা হচ্ছে ইউকে ব্লক। আচ্ছা, সো গত লাস্ট লাইক 30 to 40 ইয়ার্স এই ইউকে ব্লকটা অনেক ছোট হয়ে আসছে। ইউকে ব্লক যেটাকে ব্রিটিশ ইংলিশ বলি। সো এই ইউকে ব্লক ছোট হইতে এখন ইউকে ব্লকে দেশই আছে মাত্র 3টা, মানে যারা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে, বাট নট রিয়েলি। কারণ হচ্ছে আগে 3টা দেশের নাম বলি। সো ইউ হ্যাভ ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, এদের ভিতরে আবার 7-8টা দেশ আছে আলাদা আলাদা। ওয়েলস আছে, সাউথ ওয়েলস আছে, হাবিজাবি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আছে। প্রত্যেকের কিন্তু যার যার নিজস্ব অ্যাকসেন্ট আছে। তো তাহলে আমি মানদণ্ড কোনটাকে ধরবো? প্রোনাউন্সিয়েশনের ধরতে পারতেছি না, বাট আমি ধরলাম যে ওকে ঠিক আছে ব্রিটিশ অ্যাকসেন্ট। যদিও আপনি একটা স্কটিশ ব্যক্তিকে গিয়ে যদি বলেন তুমি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারো, মারতেও পারে ধরে আপনাকে, ঠিক আছে? সো এখন দেশই আছে মাত্র 3টা ইউকে ব্লকে কথা বলার মতো, যেটা আমরা মনে করি সেটা হচ্ছে ইউকে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বাট আপনিও জানেন, আমিও জানি, নিউজিল্যান্ডের নিজস্ব অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ার নিজস্ব অ্যাকসেন্ট আছে। তার মানে কি ইউকে ব্লকে ইউকে একা, ট্রুলি একা। আচ্ছা, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট বাংলাদেশকে বর্তমান পৃথিবীর বাইরে রাখতে হবে বাংলাদেশকে। আনফর্চুনেটলি আমাকে আপনারা চাইলে গালিও দিতে পারেন, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দে আর ফলোয়িং ইউএস অ্যাকসেন্ট, কারণ ইটস মাচ ইজিয়ার, সফটার। ব্রিটিশ অ্যাকসেন্টের চেয়ে আরও অনেক বেশি সফট হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টটা, ভেরি সফট। হ্যাঁ, আর ইটস ভেরি ইজি টু অ্যাডাপ্ট। আর গ্লোবালি এখন আমেরিকান ব্লকের ইংলিশটাকেই সবাই ফলো করতেছে। আমাদের এশিয়ার কিছু দেশের কথা বলি আপনাকে, সে ফর এক্সাম্পল সাউথ কোরিয়া। আপনার সাউথ কোরিয়ার কোনো ব্যক্তির সাথে ইংলিশে কথা বলে দেখেন, দে আর ফলোয়িং ইউএস অ্যাকসেন্ট। ভেরি রিসেন্ট আমি একটা টক শো দেখলাম আফগানিস্তানে,
দে আর স্পিকিং উইথ ইউএস অ্যাকসেন্ট। সেখানে কারণ আছে, যেহেতু আমেরিকা প্রায় 21 বছর সেখানে তাদের সাথে যুদ্ধ করেছে, সো আমেরিকানদের অ্যাকসেন্টটা তারা অ্যাডাপ্ট করে ফেলেছে। বাট আপনি আরও এদিকে আসেন, আমাদের আপনি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ফিলিপিন্স, লেটস টক অ্যাবাউট ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, তারা যখনই ইংলিশটা শিখতেছে দে আর লার্নিং ইউএস অ্যাকসেন্ট। সো এটা জাস্ট অ্যাকসেন্ট, এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর কিছু নাই। আপনাকে যে কোনো একটা অ্যাকসেন্ট শিখেন, নো প্রবলেম। বাট ব্রিটিশ অ্যাকসেন্টটা খুবই ছোট হয়ে গেছে, এখন ভেরি লিমিটেড হয়ে গেছে। এখন আরেকটা অ্যাকসেন্টও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাকসেন্ট। ইয়েস, আনফরচুনেটলি। তো আসলে Unfortunately. এই কারণে আমার কাছে কি এটা মনে হচ্ছে যে অ্যাকসেন্টটা, আপনি যেটা বললেন যে অ্যাকসেন্টটা আসলে অত বেশি আর এখন ইম্পর্টেন্ট না, ইংলিশটা শেখাটাই গুরুত্বপূর্ণ, স্পোকেন ইংলিশটা শেখাটাই গুরুত্বপূর্ণ। ইয়েস, বাট এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ফলোই করেন, আমরা তো ফলো করতে হবে, আমরা ছোট একটা দেশ, আমাদের দেশটা এতই ছোট। আনফরচুনেটলি আপনি টোটাল গ্লোবের উপরে যদি বাংলাদেশ দেখেন, বাংলাদেশের ম্যাপের যেটুক জায়গা পৃথিবীর মানচিত্রে আমরা পাই, সেই মানচিত্রের জায়গার ভিতরে আমার দেশটার নাম লেখার জায়গা নেই। দেখেছেন কি? বাংলাদেশ লেখার জায়গা নেই বাংলাদেশের মানচিত্রে। সো এতটাই ছোট একটা দেশ আমাদের। সো ছোট দেশ আমরা যদি ফলোই করতে হয়, ভালো কাউকে কি করি না। ওয়াই ফলো ইন্ডিয়া? কারণ হচ্ছে যে ইন্ডিয়ান অ্যাকসেন্টটা এতটাই বিজর, ইন্ডিয়ান অ্যাকসেন্টটা এতটাই আমি বলবো যে বহির্বিশ্বে লজ্জার শিকার হয় ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলতে গেলে, রীতিমতো আমাদেরকে লজ্জা পেতে হবে। সো আমি সাজেস্ট করব কাউকে ইন্ডিয়ান অ্যাকসেন্টটা ফলো না করার। আমরা প্রায় এই অনলাইনে বিজ্ঞাপন দেখি যে 30 মিনিটে 30 দিনে ইংরেজি শিখুন। এটা কিভাবে সম্ভব? হয়তো বা সম্ভব, আমি জানি না, মানে এটা কি আসলে, মানে 30 মিনিটে প্রতিদিন 30 মিনিট ইংরেজি শিখলে 30 দিনের মধ্যে ইংরেজিতে কথা বলবেন, আপনি চলে যাবেন আমেরিকা, এরকম বিজ্ঞাপন প্রায় দেখি। আমি আমার স্টুডেন্টদেরকে একটা সাজেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে যে দিনে 18 মিনিট। এবং এটা আমার কথা না, এটা আমি আসলে একটা স্টাডি থেকে পেয়েছি, যে আপনি যদি প্রতিদিন যে কোনো একটা কাজে, সে ফর এক্সাম্পল আপনি গিটার বাজানো শিখবেন, আপনি প্রতিদিন 18 মিনিট করে আপনি গিটার বাজাবেন, আপনি টুংটাং বুংটাং যাই দিয়ে আপনি শুরু করেন, আপনি প্রতিদিন ডেডিকেটেডলি আপনি 18 মিনিট আপনি ওই গিটারে আপনি ব্যয় করবেন। 18 মিনিটের ভিতরে আপনি যদি ভাগ করেন যে আমি 10 মিনিট টুংটাং করব, 8 মিনিট আমি কর্ড ধরবো বা আমি বিভিন্ন জিনিস শিখব, টানা আপনি যদি এই 18 মিনিট করে 18 মাস, উইচ ইজ আ ইয়ার অ্যান্ড হাফ, 18 মাস যদি আপনি প্র্যাকটিস করেন, ওই কাজে আপনি 95% মানুষের চেয়ে বেটার হবেন। সায়েন্সের কথা, 95% গিটারিস্টের কথা বলে নাই, 95% মানুষের কথা বলছে। সো ইংলিশেও আমি সেম জিনিসটা আমি শিখাই আমার বাচ্চাদের, সেটা হচ্ছে যে 18 মিনিট করে তোমরা প্র্যাকটিস করো, উইদিন এ ইয়ার অর ইয়ার অ্যান্ড হাফ ইউ উইল বি এবল টু স্পিক প্রপারলি। 30 দিনে কিভাবে সম্ভব আমার জানা নেই। তাহলে চটকদার বিজ্ঞাপন এগুলো হতে পারে। বাংলাদেশে স্পোকেন ইংলিশ শেখাকে এখনো অনেকে লাক্সারি স্কিল মনে করে। এই ট্যাবুটা ভাঙার জন্য সামাজিক কোন কোন পরিবর্তনগুলো আপনার দরকার বলে মনে করেন? প্রথমত এই ট্যাবুটা ভাঙার জন্য আমাদের সরকারকে আগে আসতে হবে। নাম্বার 1, লাইক দ্য গভর্নমেন্ট, দে হ্যাভ টু অফিসিয়ালি এনফোর্স ইট। ওই যে আমি একটু আগে যেটা বলেছিলাম যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটিজ, যেমন ধরেন যে সাপোজ ফর এক্সাম্পল আপনার এখন বাংলায় অনার্স করতেছেন, সো ওরা বাংলাই পড়তেছে, ওদের কোনো ইংলিশ নাই। এরকম অনেক সাবজেক্ট আছে যারা বাংলাদেশে যারা ডিগ্রিতে ভর্তি হচ্ছে, ওপেন ইউনিভার্সিটিতে যারা, তাদের কোনো ইংলিশ নাই। কেন নাই? আপনি বুঝতেছেন যে এই ছেলে বা এই মেয়েটা ডিগ্রি পাস করে বা অনার্স পাস করে সে চাকরি জগতে ঢুকতে গেলেই তার ইংলিশ লাগবে, আপনার সেটা নাই করে দিছেন। আপনার তো পুরো দেশের মেরুদণ্ড ভেঙে ফেলছেন। মানে নেপোলিয়ান বলছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। আর আমাদের দেশে যেটা করা হয়েছে যে শিক্ষা ভেঙে দাও, লাইক জাস্ট ডেস্ট্রয় দিস কান্ট্রি। সবচেয়ে ইজিয়েস্ট টার্গেট কোনটা? এডুকেশন শেষ করে দেওয়া হয়েছে। সো স্পোকেন ইংলিশটার কোনো বিকল্প তো নাই। আরও এটাকে কিভাবে এনফোর্স করা যায়, সরকারকে আগে আসতে হবে, আমাদের দেশের বিভিন্ন এনজিওকে আগে আসতে হবে, ব্যক্তিগতভাবে আমাদেরকে আগে আসতে হবে। ইটস লাইক এটাকে একটা গণজাগরণে তৈরি করতে হবে যে আমরা ইংলিশে কথা বলবো এখন থেকে। আপনি গণজাগরণ না আনতে পারলে ওই আমার মতো বললাম না যে বাংলাদেশের যতগুলা স্পোকেন ইংলিশের প্রতিষ্ঠান আছে, আরও 100টা যোগ হইলেও বাংলাদেশের
স্পোকেন ইংলিশের পরিস্থিতি চেঞ্জ হবে না আগামী 30-40 বছরেও। এটা আরেকটু আপনি একটা ব্যাখ্যা করেন, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে স্পোকেন ইংলিশ না জানা লোক আগামী 10 বছর পরে এই পৃথিবীতে কোনো কাজে লাগবে না। ট্রু, সিম্পল। আমি ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কথা বলি। আচ্ছা, আমাদের দেশের গত প্রায় 1.5 যুগে আমি তখন বাইরে ছিলাম, অনেকবার দেখেছি গভর্নমেন্টের তরফ থেকে অনেক বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে বাংলাদেশে ফ্রিল্যান্সার ক্রিয়েট করার জন্য। আমি এমনও দেখেছি যে প্রতিটা উপজেলায় আপনার ফ্রিল্যান্সার হাব মানে যেখানে সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে ফ্রিল্যান্সাররা এসে ফ্রি ওয়াইফাইতে তারা কাজ করবে, এরকম অনেক কিছু করা হয়েছে। হাজার 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 কোটি টাকা লোপাট করা হয়েছে এই নামে, বা ইনভেস্ট করা হয়েছে আর কি, কার পকেটে সেটা তো আর আমরা জানি না। লাভ হয়েছে কোনো? আপনি ফ্রিল্যান্সার তৈরি করছেন, মেবি এক্স্যাক্টলি কোন লেভেলের ফ্রিল্যান্সার আমরা তৈরি করতে পারছি? যাদেরকে তৈরি করছি তাদের লেভেলটা একটু বিচারের মাপকাঠিটা কোথায়? একটা ছেলে ধরেন কথার কথা সেই সাতক্ষীরায় বসে আছে, সে একটা কোর্স করছে তার লোকাল কোনো একটা সেন্টারে গিয়ে, সে ওয়েব ডিজাইন করতে পারে, সে ছেলেটা কাজ পাচ্ছে? কোথা থেকে কাজ পাবে সে যখন তার প্রোফাইলটা আপলোড করতেছে, যখন বায়ার তাকে নক করতেছে, সে প্রথমেই সে লুকায়া আছে বায়ার জন্য কলে না আসতে বলে। বায়ার কলে আসলেই সর্বনাশ। যতটুকু বা সে টাইপ করতেছে গুগল ট্রান্সলেট ইউজ করে বায়ার যেন ওইখানেই থাকে। আচ্ছা, একটা বায়ার ছোট কাজ হইতে পারে, $32, $22, ছোট ছোট কাজ হইতে পারে। অনেক সময় বায়াররা ছোট কাজের ক্ষেত্রে অত যাচাই বাছাই করে না, কাজ দিয়ে দিচ্ছে। তো ধরলাম যে সে কাজটা নিয়ে আশেপাশের হেল্প নিয়ে করে ডেলিভারি দিচ্ছে, ওইটা ভালো? নাকি আপনি একটা ওয়েল স্পোকেন ফ্রিল্যান্সার তৈরি করতে পারলেন যে ওই লেভেলের কাজই জানে? আমি বললাম না যে সে কাজে অনেক দক্ষ হইতে হবে, যে ওই লেভেলের কাজ জানে কিন্তু সে বেটার কমিউনিকেট করতে পারে। এই দুইজনের ভিতরে বেশি কাজ আনবে কে বাংলাদেশে বেশি রেমিটেন্স আনবে কে? সো 10 বছর পরে তো অনেক দূরের কথা। বর্তমানেই তো আমি দেখতেছি যে যারা স্পোকেন ইংলিশ জানে না তারা প্রাইভেট জবও পাচ্ছে না, কর্পোরেট লেভেলের জবও পাচ্ছে না, গ্লোবাল কথা তো বাদই দিলাম। সো ইটস গোনা বি অলরেডি টু লেট। আমাদের জন্য অলরেডি অনেক দেরি হয়ে গেছে, ইংলিশের জায়গায় আমরা যাইতে পারি নাই। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আমাদের বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট ইয়ারলি অ্যাবাউট $45 বিলিয়ন, রাইট? আমাদের দেশের গার্মেন্টসের যারা যোগাযোগ করে বায়ারদের সাথে, আপনি তাদের ইংলিশের লেভেল যদি দেখেন, রীতিমতো মনে হয় যে এই বায়াররা রীতিমতো দয়া করে মায়া করে এই $45 বিলিয়ন কাজ আমাদেরকে দিছে বা দেয়। বায়ারদের অনেক বেশি ধৈর্য। যদি এই কি পার্সোনেলগুলা যদি আমাদের বেটার স্পোকেন ইংলিশের পার্সন হইতো না, $200 থেকে $250 বিলিয়ন ক্রস করা কোনো ব্যাপারই না বাংলাদেশের জন্য। একটা জায়গায় ধরা খাইয়াছে আমরা, জাস্ট কমিউনিকেশন, ইংলিশ। উই নিড ইংলিশ, জাস্ট উই নিড ইংলিশ। দেখেন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এমনকি নাইজেরিয়া, এই সমস্ত দেশ, সাউথ আফ্রিকার একটা সময় খুব একটা গার্মেন্টস প্রোডাক্ট আমরা আমেরিকা দেখতাম না। গত 1-1.5 যুগে আমরা প্রচুর পরিমাণে সাউথ আফ্রিকা দেখতেছি, নাইজেরিয়া দেখতেছি, ভেনিজুয়েলা দেখতেছি, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া আগায় আসছে অনেক। আপনি জানেন স্ট্যাটিস্টিক্সে তারা কখনো কখনো বাংলাদেশকে ছুঁই করে ফেলে। ঠিক আছে, কি দিয়ে? কমিউনিকেশন। তারা লেবারে আমাদের সাথে পারতেছে না, তারা কোয়ালিটিতে আমাদের সাথে পারতেছে না, কস্টিংয়ে পারতেছে না, তাহলে তারপরেও তাদেরকে কাজ দিচ্ছে। ওয়াই? কারণ বায়ার বুঝাইতেই পারতেছে না আমারে যে আমি কি চাচ্ছি। আমরা বাংলাদেশে বসে বুঝতেইছি না বায়ার কি চায়। লাস্টে আমরা কি বলি? স্যাম্পল পাঠান। বায়ার স্যাম্পল পাঠায়, তারপরে আমরা এটারে নিয়ে গবেষণা করে বানায় টানায় পাঠাই, কিছু কাজ পাই। তো $45 বিলিয়ন ইজ নাথিং। সো 10 বছর পরে একজন ব্যক্তি কেন, একটা দেশ হিসাবে আমরা কোনো কাজ পাবো না। এই জন্যই হয়তো বলা হচ্ছে যে 10 বছর পরে ইংরেজি না জানা লোক, ইংরেজিতে কথা বলতে না জানা লোক কোনো কাজে লাগবে না পৃথিবীর। আমি আপনার কাছে শেষের দিকে চলে এসেছি, আমি শেষ প্রশ্নটা করতে চাই। এই সরকারের কাছে বা যারা ডিসিশন মেকার আছেন আমাদের শিক্ষা ব্যবস্থার, তাদের কাছে আপনার সুনির্দিষ্ট কি প্রস্তাব থাকবে আমাদের এই স্পোকেন ইংলিশ নিয়ে? শিক্ষার্থীদের প্রাইমারি লেভেল থেকে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য সুনির্দিষ্ট কি প্রস্তাব থাকবে আপনার? ফার্স্ট অফ অল, আপনাকে হিপোক্রেসি থেকে বের হয়ে আসতে হবে।
পলিসি মেকার আপনি বলেছেন, পলিসি মেকার কারা? শিক্ষা সচিব, শিক্ষা সহকারী সচিব, ডেপুটি সেক্রেটারি, অল দোজ পিপল, শিক্ষামন্ত্রী। রাইট? শিক্ষামন্ত্রী, রাইট? আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা গত 40-50 বছরে অনেক অশিক্ষিত মানে মূর্খ মানুষকে শিক্ষামন্ত্রী হতে দেখেছি, যার কারণে আমি শিক্ষামন্ত্রীটা বললাম না, ঠিক আছে? বাট দ্য পলিসি মেকার্স আর অলওয়েজ দেয়ার। আমলারা মন্ত্রী চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, পার্টি চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, বিপ্লব হচ্ছে, মহাবিপ্লব হচ্ছে, কিন্তু আমলারা আমলাদের জায়গায় থেকে আছে। সো আমলাদেরকে এই ডিসিশনটা নিতে হবে। আমলারা, আমি হিপোক্রেসি থেকে সরে আসতে বলতেছে এই কারণে, আপনারা তো আপনাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে ফেলছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন, ও লেভেলে এ লেভেলে পড়িয়ে IELTS দিয়ে বাইরে চলে যাচ্ছে তারা। বাট আমার দেশের কোটি কোটি সন্তান পড়ে আছে যাদের আপনাদের মতো অ্যাবিলিটি নাই। সো গেট আউট অফ দ্য হিপোক্রেসি অ্যান্ড গেট টু ওয়ার্ক। কাজে লাগেন, কাজে নামেন। প্রাইমারি স্কুলের স্পোকেন ইংলিশ স্পিকিং পারসন তৈরি করেন প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সব শিক্ষা অফিসার, জেলা থেকে শুরু করে একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত শিক্ষা অফিসার যারা আছে, লাইক এটা একদম ম্যান্ডেটরি। শিখতে পারবে না, বাদ দেন। বেকার ছেলেপেলের অভাব নাই বাংলাদেশে, নতুন রিক্রুট করেন। এখানে আপনি, ওই যে ইংলিশে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সামটাইমস ইউ হ্যাভ টু বি আনকাইন্ড টু বি কাইন্ড। মাঝে মধ্যে আপনাকে নিষ্ঠুর হইতে হবে দয়া দেখানোর জন্য। সে ফর এক্সাম্পল, এটা সবচেয়ে একদম আইডিয়াল এক্সাম্পল হচ্ছে আমরা যে ছোটোবেলায় বাপ মার কাছে মাইর খেয়েছি। আমার বাপ মা আমাকে, মানে বলবো না যে পান থেকে চুন খসলে, বাট আমি আমার জীবনে বেশ কয়েকবার মাইর খেয়েছি। এমনকি আমাদের টিচাররা পর্যন্ত আমাদেরকে মারছে, পড়া না পড়লে মারছে। সেই শাসনটা ছিল অ্যান আনকাইন্ড জেস্টার, বাট নিয়তটা ছিল কাইন্ড। সো সেম থিং, যারা যদি দেশের ভালো চান, আপনি ঘাটেন, ট্রেনিং দেন। যারা ট্রেনিং রিসিভ করতে পারতেছে না, চুক্তিতে তারা সাইন করে ট্রেনিং আসতে হবে, যে আপনি 3 মাসের জন্য বা 6 মাসের জন্য বা 5 মাস, হোয়াট এভার দ্য টাইম ইউ ডিসাইড, যে আপনি ট্রেনিং নিতে যাচ্ছেন। এবং এই ট্রেনিং শেষে আপনার অ্যাসেসমেন্ট হবে। আপনি অ্যাসেসমেন্টে যদি পাস না করেন, ইউ লুজ ইউর জব। তাহলে এটা দুইটা জিনিস হবে। এক হচ্ছে এই টিচাররা, তারা জিনিসটাকে সিরিয়াসলি নেবে। দ্বিতীয় হচ্ছে অযোগ্যগুলোকে আপনি বের করে ফেলতে পারবেন, যে ওকে ঠিক আছে মিসেস হাসনা হিনা, আপনি ফেল করছেন, আনফর্চুনেটলি হিয়ার ইজ ইউর রিটায়ারমেন্ট প্যাকেজ। আমরা যেটাকে বেনিফিট প্যাকেজ বলি আর কি, যে 6 মাসের পে দিলাম আপনারে, বিকজ আপনি ইউ ডোন্ট গেট ইউর রিটায়ারমেন্ট বেনিফিটস। এটা তো আর মুক্তিযোদ্ধা না যে আপনি পুরুষ আপনি খাইতে থাকবেন, না না না, ফরগেট ইট। ঠিক আছে, আপনি চাকরি করছেন 12 বছর, 12 বছরে আপনি দেশকে এই দিচ্ছেন, এটার বিনিময়ে আপনাকে সরকারই দিচ্ছে। দ্যাটস ইট, খোদা হাফেজ, বাই বাই। নতুন রিক্রুট করতে হবে, দ্যাটস ইট, এটার কোনো বিকল্প নাই। ওকে, ধন্যবাদ জনাব রিমন খন্দকার আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের ঢাকা এক্সপ্রেসের স্টুডিওর আয়োজন। আমাদের সঙ্গেই থাকবেন, দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে।